স্পেশাল ক্লাসে কিছু আলোচনা করি। সেটা হচ্ছে কিডনি স্টোন বা এমনি মূত্র পাথরি আমরা যেটা বলি, সেই মূত্র পাথরিটা কোথায় কোথায় হতে পারে। মূত্র পাথরিটা হয় সাধারণত কিডনিতে বেশি হয়, আর কিডনি থেকে ওই পাথরিগুলো আমাদের যে প্রস্রাব যে নালী ইউরেটার যেটা বলা হয়, কিডনির সঙ্গে যেটা কানেক্টেড, ব্লাডারের সঙ্গে কানেক্টেড, সেখান থেকে গড়িয়ে ব্লাডারে এসে জমা হয়। যদি স্টোনগুলো ছোট হয় তাহলে অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের সঙ্গে বেশি বেশি করে জল খেলে প্রস্রাবের সঙ্গে সেটা বেরিয়ে যায়। কিন্তু যদি সেরকম বেরোনোর মতো অবস্থা না থাকে, সাইজে যদি একটু বড় হয়, তাহলে কিন্তু ব্লাডারের মধ্যে জমতে থাকে। তাহলে আমরা বিভিন্ন অবজারভেশন থেকে যেটা জেনেছি যে আমাদের যে ইউরিনারি যে সিস্টেমগুলো, সিস্টেমের মধ্যে বিভিন্ন জায়গায় কিডনি পাথরগুলো হতে পারে। তা বেশিরভাগ যেটা দেখা যায় সেটা হচ্ছে কিডনিতে পাথরটা হয়। এছাড়াও অন্যান্য জায়গায় যেমন ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, এই সমস্ত জায়গায়ও হতে পারে। এগুলো সাধারণত বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য এটা হয়েছে। তা বিভিন্ন কারণে মূত্রথলিতে পাথর হতে পারে। কিডনি থেকে মূত্রথলি পর্যন্ত যে কোনো স্থানে যদি কোনো জীবাণু দ্বারা সংক্রামিত হয় তাহলে পাথর হতে পারে। দেখা গেছে অনেক কারণে সমন্বয়ে পাথর সৃষ্টি হয়। অনেকগুলো পজিশনের যে কম্বিনেশনেও অনেক সময় পাথর হয়। তবে মূল কথা হলো শরীরের বিভিন্ন অসুখে এবং খাবারের উপাদানের তারতম্যে রক্তের গঠনের মাঝে পরিবর্তন আসে। এর ফলে প্রস্রাবে যে আমরা ইউরিনটা নিষ্কাশিত হয় বা ডিসচার্জ হয়, সেটা বেরিয়ে যাওয়ার পদার্থের তারতম্য হয়। পরিবর্তনের ফলে ধীরে ধীরে প্রস্রাবে বেরিয়ে যাওয়া অতিরিক্ত যে উপাদান থাকে, সেই উপাদানগুলো দানা তৈরি হয়, আর সেই দানা এক সময় পাথরে রূপান্তরিত হয়। তা মূত্রথলির পাথর থেকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এই পাথরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। মূত্রথলির প্রাইমারি পাথর বলতে সেই পাথরকে বোঝায় যা জীবাণু মুক্ত প্রস্রাবে তৈরি। আমরা আলোচনা করলাম যে বিভিন্ন রকম ইউরিনারি সিস্টেমের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, ইনফেকশনের কারণে অনেক সময় পাথর হতে পারে। তাহলে প্রাইমারি স্টোন যেটা আমরা বলছি, সেই প্রাইমারি স্টোনটা হচ্ছে জীবাণুমুক্ত প্রস্রাব থেকে তৈরি হয়। এটা সাধারণত কিডনিতে উৎপন্ন হয়। এই যে জীবাণুমুক্ত যে স্টোন যেটা ক্যালকুলাস, এই ক্যালকুলাসগুলো সাধারণত কিডনিতে তৈরি হয় এবং কিডনির যে সমস্ত প্যাসেজগুলো আছে পথে মূত্রথলিতে চলে আসে, সেখানে আকারে বৃদ্ধি পায়। তা মূত্রথলির যে সেকেন্ডারি যে ইনফেকশন যেটা স্টোন ক্যালকুলাস যেটা, সেটা সেকেন্ডারি ক্যালকুলাস হচ্ছে বিভিন্ন কারণে ঘটে। সে বিভিন্ন কারণের মধ্যে যেমন কোনো ইনফেকশনের জন্য হতে পারে। ইনফেকশনের জন্য মূত্রথলিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, মূত্রথলি খালি হতে বাধা দেয় এবং মূত্রথলিতে বাইরে কোনো বস্তুর উপস্থিতি, যেমন ফরেন বডি বলতে আমরা বুঝি অনেক সময় দেখা যায় যারা ক্যাথেটার ব্যবহার করে, সেই ক্যাথেটের কোনো অংশ যদি থেকে যায় বা কোনো ফুটো বা এক কথা কোনো ফরেন বডি যদি ঢুকে যায়,
সেখান থেকে একটা ইনফেকশন হতে পারে। তা আর সেটা যদি গলে না যায়, গলে যাওয়ার প্রবণতা যদি না থাকে, না যায়, এই সমস্ত ধাতব পদার্থ বা অন্যান্য কিছু, এক কথা যাকে বলা হয় ফরেন বডি যদি থাকে, তাহলে সেখানে একটা ইনফেকশন হতে পারে, তার ফলে একটা পাথর হতে পারে। তাই এই পাথর যে হয়, ইউরিনাল যে ক্যালকুলাস, এই ইউরিনাল ক্যালকুলাসগুলো এর উপাদানগুলো কি কি দিয়ে তৈরি? বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে এই ক্যালকুলাস তৈরি হয়। এর মধ্যে রয়েছে অক্সালেট, ইউরিক অ্যাসিড, তারপরে ইউরেট, সিস্টিন, অ্যামোনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ফসফেট, এই সমস্ত পদার্থ দিয়ে এই ক্যালকুলাসগুলো তৈরি হয়। তাহলে আমরা এই যে বিভিন্ন ধরনের ক্যালকুলাস যেটা আমরা দেখছি বা পাথর রয়েছে, এর বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। সুতরাং আমাদের এটা প্রোটেক্ট করতে হলে সেই উপাদানগুলো যাতে না তৈরি হয় তার ব্যবস্থা করতে হবে। প্রিভেন্টিভ মেজার হিসাবে আমরা কিন্তু সেটা করতে পারি। তা এবার হচ্ছে এর যে সাইন সিমটমসটা কি? এই সাইন সিমটমসটা হচ্ছে যে এটা কারো কারো উপসর্গবিহীন হতে পারে, অন্য কোনো কারণে সিস্টোস্কোপি বা তলপেটের এক্স-রে অথবা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটা অনেক সময় দেখা যায়। তা অনেক সময় উপসর্গবিহীন যখন থাকে, অর্থাৎ কোনো রকম ডিস্টার্ব করছে না, অথচ ক্যালকুলাস আছে, তাহলে সেইগুলো কিভাবে ধরা পড়ে? সেগুলো বিভিন্ন অসুখের ক্ষেত্রে যখন আমরা, যদি প্রয়োজন হয়, ডাক্তারবাবুরা মনে করে সিস্টোস্কোপি করা দরকার বা তলপেটে এক্স-রে করা দরকার বা আল্ট্রাসোনোগ্রাফি করা দরকার, তখন দেখা যায় সেখানে ক্যালকুলাস রয়েছে। তা ক্যালকুলাস তখন ধরা পড়ে। তা ক্যালকুলাস তখন ধরা পড়লে কি হয়? তখনই একমাত্র ডায়াগনোসিস হয়। আচ্ছা, তবে মূত্রথলির পাথরের বেশ কিছু উপসর্গ দেখা যায়। এছাড়া যে মূত্রথলির যে সমস্ত বোঝা যায়, এগুলো এক্স-রে বা এই ফাইন্ডিং ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। সেটা হচ্ছে কিছু সাইন সিমটমস আছে। সেটা হচ্ছে মিকচুরেশন, ঘন ঘন প্রস্রাব হওয়া, মূত্রথলি সম্পূর্ণ খালি না হওয়া, অর্থাৎ মূত্রথলি, আপনারা জানেন যে ইউরোফ্লোমিটার বলে একটা টেস্ট আছে, সেখানে আপনার ইউরিনের ফ্লোটা কীরকম সেই ফ্লোটা মাপা যায়। তাহলে সেই ফ্লো মাপাতে বোঝা যায় যে আপনার প্রস্রাব ঝেড়ে পরিষ্কার হচ্ছে কিনা, অর্থাৎ ব্লাডের মধ্যে আরো প্রস্রাব রয়ে গেছে কিনা। আল্ট্রাসোনোগ্রাফিতেও কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে, দেখবেন অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি করে রিডিউস ইউরিন বলে একটা ওরা ইন্ডিকেট করে, অর্থাৎ কতটা পরিমাণে ইউরিন আপনার সেখানে জমা আছে, সেইটা বুঝে তারা কিন্তু মানে বলতে পারে যে আপনার ওখানে ঠিক মতো ঝেড়ে প্রস্রাব পরিষ্কার হচ্ছে কিনা। তাহলে এই যে ইউরিনের পরিমাণ থেকে সেখানে একটা ইনফেকশন, মানে পুরো ইউরিনটা না বেরিয়ে ব্লাডের মধ্যে ইউরিনটা থেকে যাওয়ার ফলে হচ্ছে কি, সেখানে একটা ইনফেকশন হতে পারে। এই ইনফেকশনের জন্য কিন্তু অনেক সময় ক্যালকুলাস, রিনাল ক্যালকুলাস দেখা যায়। তা বিভিন্ন অবজারভেশনে দেখা গেছে যে পুরুষদের চেয়ে, এই মেয়েদের চেয়ে পুরুষদের প্রায় 8 গুণ বেশি রিনাল ক্যালকুলাস দেখা গেছে। সাধারণত প্রস্রাব শেষে ব্যথা অনুভব হয়। তা এবার হচ্ছে আমরা উপসর্গবিহীন ক্যালকুলাসের কথা বললাম। এবার হচ্ছে উপসর্গ সহ যে ক্যালকুলাসগুলো, সেটা হচ্ছে
সাধারণত প্রস্রাবের শেষে তাদের একটা পেন অর্থাৎ ব্যথা অনুভব হয়। নড়াচড়া করলে সে ব্যথাটা বেড়ে যায়। প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের শেষে ফোঁটা ফোঁটা তাজা রক্ত পড়ে। কারো কারো দেখা যায় প্রস্রাবের সঙ্গে ঘন রক্ত বা রক্তিম আভাযুক্ত প্রস্রাব হয়। এবার হচ্ছে চিকিৎসাটা। চিকিৎসা কি হবে? অধিকাংশ রোগীর ক্ষেত্রে পাথর হওয়ার প্রকৃত কারণ বের করে তারপর চিকিৎসা প্রদান করতে হবে। অর্থাৎ আমরা অনেকগুলো কারণে রিনাল ক্যালকুলাস হয় বললাম, সে রিনাল ক্যালকুলাসের কজেশন ফ্যাক্টর কি কারণে এই ক্যালকুলাসটা হচ্ছে সেটা যদি আমরা ফাইন্ডিং করতে পারি তাহলে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আমাদের সহায়ক হবে। অর্থাৎ সেই কারণগুলো আমরা খুঁজে বের করে সেই কারণগুলো দূর করার চেষ্টা করি। রোগীর মূত্রথলিতে প্রতিবন্ধকতা এবং সেই সাথে সংক্রমণ আছে কিনা তা দেখতে হবে। অর্থাৎ তার মূত্রথলিতে কোনো রকম বাধা প্রস্রাব আটকে যাচ্ছে কিনা, কোনো রকম প্রস্রাব থেকে যাচ্ছে কিনা, এবং সেই সঙ্গে কোনো রকম ইনফেকশন, ইউরিনারি ট্র্যাকে কোনো ইনফেকশন আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। রোগীর মূত্রথলিতে অনেক সময় নিউরোলজিক্যাল অর্থাৎ নার্ভ ঘটিত কোনো কারণে যদি অস্বাভাবিকতা থাকে তাও আমাদের দেখতে হবে। অনেক সময় আমাদের যে নার্ভ ঘটিত কারণে কিন্তু প্রস্রাবে কিছু সমস্যা হতে পারে। মূত্রথলির পাথর অপারেশনের মাধ্যমে বের করে আনা হয়। অ্যালোপ্যাথিরা কি করে? মূত্রথলিতে অপারেশনের মাধ্যমে সেই পাথরগুলো বের করে নিয়ে আসে। যে কারণে পাথর হয়েছিল তার চিকিৎসা করতে হয়। এই অপারেশনকে লিথোটমি বলা হয়। লিথোটমি অর্থাৎ টমি কথার মানে হচ্ছে কেটে বাদ দেওয়া বলে। বর্তমানে বেশিরভাগ রোগীকে এন্ডোস্কোপির মাধ্যমে, এই ব্লাডার না কেটে অনেক সময় এন্ডোস্কোপির মাধ্যমেও কিন্তু পাথর বের করে আনা হয়। এটা হচ্ছে অ্যালোপ্যাথি সিস্টেম অফ ট্রিটমেন্ট। এছাড়া অ্যালোপ্যাথি সিস্টেমে এক ধরনের যন্ত্র আছে, সেই যন্ত্রের মাধ্যমে সে পাথরগুলোকে ভেঙে বের করা হয়। এটা এই চিকিৎসাটাকে বলা হয় লিথোপ্যাথি, এই প্যাক্সি, অর্থাৎ যন্ত্রের মাধ্যমে পাথরগুলো ভেঙে এটা বের করা হয়। তা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে অর্গানটা, সেই অর্গানটা হচ্ছে মানে আমাদের কিডনি। তাই শরীরের সার্বিক সুস্থতা রাখার ক্ষেত্রে কিডনির একটা বিশাল ভূমিকা রয়েছে। আমাদের শরীরের যে সার্বিক স্বাস্থ্য রক্ষা করে যে যন্ত্রটি, সেটা হচ্ছে কিডনি। কেন কিডনি সার্বিক স্বাস্থ্য রক্ষা করে? তার মানে হচ্ছে আমাদের দেহে যে সমস্ত ওয়েস্টেজ পদার্থ তৈরি হয় সেটাকে বের করার একটি মাত্র যন্ত্র, সেটা তার নাম হচ্ছে কিডনি। কিডনি ছেঁকে নেফ্রনের মাধ্যমে তার যে ওয়েস্টেজ পদার্থগুলো বের করে দেয়, সেটা ওই প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। আর কিডনি ভালো রাখতে আমাদের কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। আমাদের শরীরে রক্ত পরিশোধনের অঙ্গ কিডনি। তো শরীরে জমে থাকা অনেক রকম বর্জ্য পরিশোধিত হয় এবং কিডনির মাধ্যমে, কিডনির নানা সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিডনিতে পাথর হয়। তাহলে আমাদের যে সমস্ত বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থগুলো হচ্ছে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, যার ফলে শরীর সুস্থ থাকে। আর এই কিডনির নানা সমস্যার মধ্যে অনেক রকম সমস্যা আছে, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিডনিতে পাথর হওয়া। আমাদের দেশে কিডনি সমস্যা আক্রান্ত মানুষের সংখ্যা নেহাত কম নয়, সংখ্যাটা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে কিডনি স্টোন বা পাথর
আমাদের আমরা প্রায় শুনে থাকি, এই প্রায় রোগীদের কাছে আমরা এই কিডনির পাথরের কথা শুনে থাকি। কিডনির সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে স্টোন বা পাথর সমস্যা। তা কিডনি স্টোনের প্রাথমিক লক্ষণগুলি নির্ভর করে পাথর কিডনি কোথায় এবং কিভাবে রয়েছে। এই চিকিৎসার ক্ষেত্রে আমরা আমাদের যে সমস্যাটা যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের কিডনি পজিশনটা কোন অবস্থানে আছে তার উপরে কিন্তু আমাদের চিকিৎসার অনেক কিছু নির্ভর করে। তা কোথায় আছে এবং কিভাবে আছে। কিডনিতে এক জায়গায় থাকে না, কিডনির বিভিন্ন জায়গায় থাকে এই পাথর বা স্টোনগুলো। কিডনিতে পাথরের আকার আকৃতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই যে স্টোনগুলো, এই স্টোনগুলো তার আকার আকৃতি এটাও কিন্তু একটা ভূমিকা রয়েছে, তার উপরে নির্ভর করে। যেমন ধরুন ব্লাডারের মধ্যে খুব বড় ধরনের একটা মার্বেলের মতো যদি কোনো স্টোন ব্লাডারে থাকে, তাহলে কিন্তু আপনার প্রস্রাবে যে আমাদের ইউরেথ্রা দিয়ে সেটা বেরোতে পারবেন, তাহলে সেই সাইজটা ছোট। তা সেই ক্ষেত্রে তাকে অন্যভাবে বের করতে হবে। পাথর খুব ছোট হলে সেটি কোনো ব্যথা বেদনা নাও থাকতে পারে, দীর্ঘদিন শরীরে থাকতে পারে, ফলে টের পাওয়া যায় না। ছোট ছোট পাথর হলে অনেক সময় টের পাওয়া যায় না, ব্যথা হবে না। তা সেই ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু সিমটমস আমরা পাব না। এবার আসা যাক এই যে রিনাল ক্যালকুলাস, যে মূত্র পাথরি, সেই পাথরিগুলো তা জমার কারণটা কি। কিডনিতে পাথর জমার বা তৈরি হওয়ার প্রকৃত কারণ এখনো ঠিক মতো জানা যায়নি। তবে কিছু কিছু বিষয় কিডনিতে পাথর তৈরির কারণে বলে বিবেচিত করা হয়েছে। বিভিন্ন অবজারভেশনের মধ্যে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষায় যেটা জানা গেছে, প্রকৃত কারণ এখনো কিন্তু আমাদের কাছে অজানা। আর মোটামুটি যে সমস্ত অবজারভেশন বা যে সমস্ত তথ্যাদি পাওয়া গেছে সেখান থেকে যেটা জানা গেছে, তার মধ্যে একটা প্রথম কারণটা হচ্ছে শরীরে জলের স্বল্পতা, ডিহাইড্রেশন বা জল কম খাওয়া। তাহলে সবচেয়ে বড় কারণ যেটা মানে আপাত দৃষ্টিতে যেটা জানা গেছে সেটা হচ্ছে ডিহাইড্রেশন অথবা জল কম খাওয়া। আর একটা কারণ যেটা জানা গেছে সেটা হচ্ছে রিপিটেডলি যদি কিডনি ইনফেকশন হয় বা ইউটিআই হয়, অর্থাৎ মানে আমাদের যে ইউরিনাল যে সিস্টেমটা সেখানে বিভিন্ন অর্গানে যদি কোনো রকম ইনফেকশন হয়, তাহলে এটা কিডনি স্টোন হওয়ার একটা প্রবণতা থাকে। আর সেক্ষেত্রে এরকম হলে আমরা সেই ইনফেকশনটাকে প্রোটেক্ট করার জন্য যা কিছু করার সেটা করতে হবে। আর একটা কারণ যেটা জানা গেছে সেটা হচ্ছে বেশি পরিমাণে দুধ বা পনির বা দুগ্ধজাত খাওয়ার অভ্যাস। যারা বেশি বেশি করে পনির, মিল্ক বা মিল্ক প্রোডাক্টস, এনি টাইপ অফ মিল্ক প্রোডাক্টস যারা খায়, তাদের এটা বিভিন্ন অবজারভেশনের মধ্যে দেখা গেছে। তা যেহেতু বিভিন্ন অবজারভেশনের মধ্যে দেখা গেছে, তাহলে এখানে আমরা এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কিন্তু দুগ্ধ, পনির বা মিল্ক প্রোডাক্টস জাতীয় খাবারটা পরিমাণে কমিয়ে দেবো। মানে আমি নিষেধ করছি না, কিন্তু পরিমিতভাবে এটা গ্রহণ করতে হবে। আর কিছু খাবার আমরা খাই, যে খাবারগুলো যেমন বিভিন্ন রকম যে আমরা খাবার খাই, যে আমিষ নিরামিষ বিভিন্ন রকম খাবার, তা কিছু খাবার আছে
তার মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি থাকে, তাহলে ক্যালসিয়াম ডিপোজিটও কিন্তু একটা কারণ, ক্যালসিয়াম ডিপোজিটও একটা কারণ। সুতরাং আমাদের পরিমিত আহারের মধ্যে পরিমিত ক্যালসিয়াম যাতে আমরা ইনটেক করতে পারি, গ্রহণ করতে পারি, সেই দিকে আমাদের নজর দিতে হবে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি বিভিন্ন অবজারভেশনের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যাদের ইউরিক অ্যাসিডের প্রবণতা আছে, তা ইউরিক অ্যাসিড যাদের আধিক্য রয়েছে তাদের মধ্যে কিন্তু কিডনি স্টোনের একটা আধিক্য দেখা গেছে। এটা বিভিন্ন অবজারভেশনের মধ্যে আমরা অনেক অ্যালোপ্যাথ ডাক্তারবাবুদের দেখেছি, তারা কিডনি স্টোনের রোগীদের বা রিনাল ক্যালকুলাস রোগীদের ক্ষেত্রে তারা কিন্তু ইউরিক অ্যাসিডটার উপরে গুরুত্ব দেয়, এবং ওদের কিছু স্পেসিফিক ওষুধ আছে, ফেবোগার্ড বলে একটা ওষুধ আছে যেটা ইউরিক অ্যাসিডকে রিডিউস করে, সেই ধরনের কিছু ওষুধ ওরা ব্যবহার করে থাকে। এবার আমরা কিডনিতে পাথর হওয়ার উপসর্গগুলো নিয়ে একটু আলোচনা করবো, সাইন অ্যান্ড সিমটমস। তাহলে সাইন সিমটমসটা কি বলছে? অর্থাৎ সাইন সিমটমস হচ্ছে যে প্রচ্ছাবের রংটা হবে মানে লাল বর্ণ বা রক্তবর্ণ প্রচ্ছাবটা হবে, রক্তবর্ণ প্রচ্ছাব হবে, আর তার মধ্যে একটা নসিয়া টেন্ডেন্সি থাকবে, নসিয়া ভমিটিং এই টেন্ডেন্সি থাকবে, নসিয়া ভমিটিং এর টেন্ডেন্সি থাকবে, কখনো কখনো বমিও হতে পারে। আর আরেকটা সাইন সিমটমস হচ্ছে কোমরের পিছন দিক থেকে ব্যথা হয়, আর এই ব্যথা তীব্র হয়, সাধারণত খুব বেশি স্থায়ী হয় না। ব্যথা কিডনির অবস্থান, আমাদের যে কিডনি যে অবস্থানে যে রিজিনে থাকে সেখান থেকে তলপেট পর্যন্ত ছড়িয়ে যায় এই ব্যথাটা। তাহলে এইটা হচ্ছে কিডনি স্টোনের বা ক্যালকুলাসের উপসর্গ। এবার আসা যাক চিকিৎসা। চিকিৎসা হবে কিডনির অবস্থানে ব্যথা ও রক্তবর্ণের প্রস্রাব হলে চিকিৎসা সাধারণত দুটো সম্ভাবনার কথা চিন্তা করতে হবে। একটি হলো কিডনির ইনফেকশন, অন্যটি কিডনির পাথর। তাহলে কিডনির অবস্থানে যদি ব্যথা হয় আর প্রস্রাব যদি রক্তবর্ণের হয়, তাহলে আমরা দুটো সম্ভাবনার কথা চিন্তা করতে পারি। একটা হচ্ছে কিডনিতে ইনফেকশন, অন্যটা হচ্ছে কিডনিতে পাথর। তাই কিডনির এক্সরে করা দরকার, আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, এবং প্রস্রাবের নানা পরীক্ষা নিরীক্ষা পরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়। কখনো পর্যাপ্ত পরিমাণে জল আর যথাযথ ওষুধ খেলেই এই সমস্যা থেকে সাধারণত মুক্তি পাওয়া যায়। প্রপার মেডিসিন এবং প্রচুর পরিমাণে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি জল খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই ক্ষেত্রে আমরা যেটা করব, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আমরা রিফার টু সার্জেন, সেই ক্ষেত্রে আমরা সার্জেনের কাছে রিফার করব। এবার এই কিডনি বা রিনাল ক্যালকুলাসের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতার দরকার। এই সতর্কতার মধ্যে হবে কিডনি স্টোনের ঝুঁকি এড়াতে অবশ্যই প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমরা বিভিন্ন অবজারভেশনের মধ্যে দেখেছি, আমরা অনেক কিডনি রুগী পেয়েছি, কিডনি রিনাল ক্যালকুলাসের রুগী পেয়েছি, তাদের কাছে কেস হিস্ট্রি দেখেছি তারা অল্প পরিমাণে জল খেত, অর্থাৎ জল খাওয়ার চাহিদা তাদের খুব কম ছিল। এই জল কম খাওয়ার হিস্ট্রিটা রয়েছে। কখনো প্রস্রাব আটকে বা চেপে রাখা উচিত নয়। অনেক সময় কাজের চাপে, বিশেষ করে অফিস আদালতে বা কোনো জনবহুল স্থানে যেখানে প্রস্রাব করার অসুবিধা আছে, অনেক সময় আমরা বাধ্য হয়ে প্রস্রাব চেপে রাখি। এই প্রস্রাব চেপে রাখাটা
খুব ভালো লক্ষণ নয়। প্রস্রাবের বেগ আসলে চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে প্রস্রাব করা। এখন অনেক সময় মানুষ বাধ্য হয় বিভিন্ন কারণে এই প্রস্রাব চেপে রাখার জন্য। চেষ্টা করতে হবে এটা যতটা অ্যাভয়েড করা যায়। আর প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবারটা আমরা কোথায় পাবো? অর্থাৎ বিভিন্ন ধরনের সাইট্রিক অ্যাসিড জাতীয় যে সমস্ত খাবারগুলো আছে, বিভিন্ন ফলমূল, তারপরে লেবু জাতীয়, এগুলো প্রচুর পরিমাণে সাইট্রিক জাতীয় খাবার খেতে হবে। দুধ, পনির বা দুগ্ধজাত খাবার অতিরিক্ত মাত্রা না খাওয়াই ভালো। বারবার ইউরিন ইনফেকশন দেখা দিলে তার দ্রুত চিকিৎসা করতে হবে। এবার হচ্ছে এই পাথরজনিত যন্ত্রণা, এ থেকে এই পাথরজনিত যন্ত্রণা যেটা, সেটার ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু ভুল করে ফেলি। এটা মূত্র পাথরই না পিত্ত পাথরই? আরেকটা পাথর আমরা জানি, সেটা হচ্ছে পিত্ত পাথরই। অর্থাৎ লিভারে আমাদের মাঝখানে একটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে মূত্রথলি, এই পিত্তথলি। সেই পিত্তথলিতে অনেক সময় কিন্তু পাথর জন্মে। তাহলে অনেক সময় আমরা এই পিত্ত পাথরি আর কিডনি স্টোন বা রেনাল স্টোনের সঙ্গে অনেক সময় গুলিয়ে ফেলতে পারি। তা দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো মেডিসিন আছে, পিত্ত পাথরি ক্ষেত্র, মূত্র পাথরি ক্ষেত্র। সেই ওষুধটার নাম হচ্ছে বারবারিস ভালগারিস। বারবারিস ভালগারিস দুটো পাথরের যন্ত্রণার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। লিভারে পীড়ায়, পিত্তশূল, পিত্ত পাথরি, যকৃতের উপর বেদনা ইত্যাদিতে বারবারিস ভালগারিস বেশ উপকারী। অতিশয় দুর্বলতা, চোখ মুখে বসে যাওয়ার, ডান দিকে পাঁচড়ার নিচে খোঁচাবিদ্ধ ব্যথা, এগুলো বারবারিস ভালগারিসের লক্ষণ। কিডনি পীড়ায় বেদনা, কিডনি থেকে আরম্ভ করে পায়ের দিকে নেমে আসে, টিপলে বেদনা বৃদ্ধি হয়, রোগী বারবার প্রস্রাব করার ইচ্ছা প্রকাশ করে। রোগীর কোমর শক্ত অসাড় হয়, পাছায় কোমরে ভীষণ বেদনা হয়, কোমর কিডনি স্থানে যেন চাপ দিলে কিছু একটা গুজগুজ শব্দ হয়। বাম কিডনি থেকে বেদনা আরম্ভ হয়ে ইউরেটারের মধ্য দিয়ে মূত্রথলি পর্যন্ত কাটা ছেঁড়ার মতো বেদনা, টিপলে বেদনার বৃদ্ধি। প্রস্রাব করার পরেও জ্বালা ও ব্যথা থাকে। মূত্র উজ্জ্বল লাল ও গাঢ়, সময় ঘোলা, ওই সময় ময়দা গোলার মতো সাদা সাদা তলানি পড়ে, পরে গাঢ় লাল তলানি পড়ে। রোগী অত্যন্ত অবসন্ন হয়ে পড়ে, চোখ মুখ বসে যায়, দেখলে মনে হয় যেন কোনো কঠিন অসুখকে ভুগছে। বারবারিস ভালগারিস অনেকটা উদাসীন ও বিষণ্ণ, এমনকি প্রায় কাঁদতে উদ্যত হয়, ভীতি থাকে, ভীতি ভাব আছে যথেষ্ট পরিমাণে, এজন্য একা বা অন্ধকারে থাকতে পারে না। তাহলে বারবারিসের আমাদের খানিকটা মানসিক লক্ষণ নিয়েও আমরা আলোচনা করলাম। পিত্তথলির পাথর এবং পাথরের কারণে হওয়া ব্যথা নিরাময়ে বারবারিস একটি 1 নম্বর ওষুধ। আবার আমরা কিডনি স্টোনের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি বারবারিস একটি 1 নম্বর ওষুধ। অর্থাৎ আমরা কিন্তু বারবারিস ভালগারিসকে দুটো ক্ষেত্রেই কিন্তু 1 নম্বর ওষুধ বলে মনে করি। এই ওষুধের লক্ষণ হলো ব্যথা পিত্তথলি থেকে নাভির দিকে অথবা বাম কাঁধের দিকে যেতে থাকে, তলপেটে জ্বালা পোড়া করে, পেটের ভিতরে বুদবুদ করে ওঠে এমন হওয়া ইত্যাদি।
সাধারণত কিডনি পাথরটি কয়েকটি ওষুধ আমরা আলোচনা করতে পারি। তার মধ্যে হচ্ছে আমরা বারবারিস ভালগারিসকে প্রথম শ্রেণীর ওষুধ বলেছি। সারসেপেরিলা একটা মানে কিডনি স্টোনের খুব ভালো ওষুধ। এছাড়া ক্যান্থারিস একটা সুন্দর ওষুধ। লাইকোপোডিয়াম অনেক সময় আমরা ব্যবহার করে খুব সুফল পাই। তবে সমস্ত ওষুধই কিন্তু অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস হতে হবে। অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস বেসিসে যদি আমরা চিকিৎসা করি তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা সুফল পাব। এবার হচ্ছে আমরা কিছু গাইডলাইন সিমটমস নিয়ে আলোচনা করি। তাই ক্যান্থারিস বলেছি আমরা, ক্যান্থারিসও একটা প্রথম শ্রেণীর ওষুধ কিডনি স্টোনের। তাই ক্যান্থারিসের পাথরি রোগে রুগীর প্রচণ্ড জ্বালা পোড়া থাকে, একটা বার্নিং সেন্সেশন থাকে। তা ক্যান্থারিসের রুগীর একটা বার্নিং সেন্সেশন থাকে, প্রস্রাব করতে প্রচুর টেনেসমাস কুমথম দিতে হয়। অর্থাৎ ক্যান্থারিসের একটা গাইডলাইন সিমটমস হচ্ছে ডিউরিং ইউরিনেশন প্রচণ্ড প্রথানি দিতে হয়, প্রস্রাব প্রচণ্ড প্রথানি দিতে হয়, কুমথম টেনেসমাস। আর কি একটা বার্নিং সেন্সেশন, জ্বালা জ্বালা ভাব। এবার বারবারিসের ক্ষেত্রে আমাদের কি গাইডলাইন আছে? বারবারিস ভালগারিস যেটা আমরা বললাম পিত্তপাথরি মানে কিডনি পাথরির ক্ষেত্রে আমাদের যেটা, বা ব্লাডারের পাথরির ক্ষেত্রে যেটা আমরা বারবারিসকে প্রথম শ্রেণীর ওষুধ বলছি, সেখানে পাথরির বেদনা কিডনি থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে ইউরেটারটা হচ্ছে কি, অর্থাৎ কিডনি থেকে ব্লাডার পর্যন্ত যাওয়ার যে প্যাসেজ, সেই প্যাসেজটাকে বলা ইউরেটার। তা ইউরেটারের মধ্যে তার ব্যথা হয়, ব্লাডার সেই ব্যথাটা ইউরেটার থেকে ছড়িয়ে ব্লাডারে চলে যায়। অনেক সময় কোমর বেদনা থাকে, বারবার প্রস্রাব করার একটা আকাঙ্ক্ষা থাকে, সে বারবার প্রস্রাব করতে চায়। এইটা একটা বারবারিস ভালগারিসের একটা প্রথম লক্ষণ। এই লক্ষণগুলো আমরা বারবারিস ভালগারিসের মধ্যে দেখতে পাই। এবার আসা যাক লাইকোপোডিয়াম। আমরা লাইকোপোডিয়ামকে বলেছি, লাইকোপোডিয়াম পাথরি রোগে তা মনে হয় মানে ছেড়ে ধরে আছে এবং সে দাঁড়িয়ে ছাড়া প্রস্রাব করতে পারে না, দাঁড়িয়ে প্রস্রাব করে। আর রুগী সব সময় গরম খাবার পছন্দ করে। লাইকোপোডিয়ামের রুগী সবসময় গরম খাবার পছন্দ করে। তা আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লাইকোপোডিয়ামের ইউরিনটাকে যদি আমরা কালেক্ট করি, কোনো শিশিতে যদি রাখি, তাহলে দেখা যায় শিশির তলায় ব্রিক ডাস্ট লাইক সেডিমেন্ট। এটা কিন্তু একটা গাইডিং সিমটম বা রেড ওয়াইন সিমটমস। এটা হচ্ছে ব্রিক ডাস্ট লাইক সেডিমেন্ট। এটা লাইকোপোডিয়ামের প্রথম লক্ষণ। এই লক্ষণের উপরে আমরা ভিত্তি করে আমরা লাইকোপোডিয়াম দিতে পারি। আর লাইকোপোডিয়াম হচ্ছে একটা ডিফেক্টিভ মেডিসিন, সুতরাং লাইকোপোডিয়াম ঘন ঘন দেওয়া যাবে না, লং ইন্টারভ্যালে দিতে হবে। এবার আসা যাক, এছাড়াও কিছু ওষুধ আছে আমাদের লক্ষণ ভেদে আমরা আরও অন্যান্য ওষুধ দিতে পারি। তার মধ্যে একটা ক্যালকেরিয়া কার্ভ, এবং এই ক্যালকেরিয়া কার্ভটাকে আমরা কিন্তু প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদিও আমাদের হোমিওপ্যাথিতে অনেক প্রিভেন্টিভ মেডিসিন আছে, বিভিন্ন রোগের বিভিন্ন রকম প্রিভেন্টিভ মেডিসিন আছে, তা আমরা ক্যালকেরিয়া কার্ভটাকেও কিন্তু একটা প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা গতদিন যে আলোচনাটা করেছিলাম, অনেক ওষুধ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে সিপিলিনাম বা আর্সেনিক অ্যালবাম আরও অনেক ওষুধ নিয়ে আলোচনা করেছিলাম। তা এবার লক্ষণ ভেদে কিন্তু আমরা সেই ওষুধগুলো ব্যবহার করতে পারি।
তা আর আমরা যেটা করলাম সেটা হচ্ছে মানে কিছু প্রমিনেন্ট সিমটমস নিয়ে আলোচনা করলাম, কিন্তু হোমিওপ্যাথিতে চিকিৎসা করতে গেলে আমাদের টোটালিটি অফ সিমটমসের বেসিসে কিন্তু চিকিৎসাটা করতে হবে। এই টোটালিটি সিমটমসের বেসিসে যদি আমরা চিকিৎসা করতে পারি তবেই কিন্তু আমাদের সার্থকতা আসবে।